আলতাফ মাহমুদ আজ সোফায় বসে আছেন রুমে না গিয়ে। আলভিও সোফায় বসে আছে। ঐশী রহমান ডাইনিং রুমে বসে আছেন। মেহবুবা মেহের ঐশী রহমান এর দিকে তাকিয়ে বলেন, এখানে বসে আছো কেন, ঘুমাবে না? হ্যাঁ, আপনি যান, আমি একটু পর যাচ্ছি। মেহবুবা মেহের ডাইনিং রুম থেকে বেরিয়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যান। যাওয়ার সময় সোফায় বসে থাকা দুই বাপ ছেলের দিকে তাকান। দুজন এভাবে বসে আছে কেন? কেউ কারো সাথে তো কথাও বলছে না। প্রায় 10 মিনিট পর ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন ঐশী রহমান। হাজবেন্ড আর ছেলে এখনো সোফায় বসে আছে। মাকে দেখেই সোফা ছেড়ে উঠে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মায়ের হাত চেপে ধরে আলভি। তারপর টেনে নিয়ে যেতে শুরু করে নিজের রুমের দিকে। আলতাফ মাহমুদ সোফা ছেড়ে উঠে গিয়ে ঐশী রহমান এর হাত টেনে ধরে থামিয়ে দেন। তোমার মায়ের হাত ছাড়ো আলভি। আলভি বাবার হাত থেকে মায়ের হাত ছাড়িয়ে নেয়। এই কে আপনি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? আবার অভদ্রের মতন আমার মায়ের হাত টেনে ধরছেন। যান নিজের কাজে। হতভম্ব আলতাফ মাহমুদ। ঐশী রহমান মুচকি মুচকি হাসছেন হাসবেন্ডের মুখ দেখে। আচ্ছা, জব্দ হচ্ছে লোকটা। দেশে আসার পর থেকে ছেলেটাকে অনেক কথা শুনিয়েছে। দেখ এখন কেমন লাগে। আলভি পুনরায় ঐশী রহমানকে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আম্মু কোথা থেকে কে এসে তোমার হাত টেনে ধরছে, তুমি কিছু বললে না কেন? তোমার আব্বুর মুখটা দেখো একবার, কিভাবে তাকিয়ে আছে। আলভি ঘাড় ঘুরিয়ে তাকায়। তারপর দ্রুত মাকে নিয়ে নিজের রুমে চলে আসে। ডোর লক করতে করতে বলে, ওই রুমে তুমি যাবেই না আর। ঐশী রহমান হাসতে হাসতে বেডের উপর বসে পড়েন। আলভি নিজেও হাসতে হাসতে মায়ের পাশে এসে বসে। আলভি হাসতে হাসতে বলে, আমাকে চ্যালেঞ্জ করে, আমি যে তারই ছেলে সেটা হয়তো ভুলে গিয়েছিল। তুমি বললে না, এই কে আপনি, তখন তোমার আব্বুর মুখটা দেখার মতন হয়েছিল। আমার কাজ ছিল আব্বুকে হতভম্ব করা আর সেটাই হয়েছে। কি রিয়াকশন দেবে সেটাই বুঝতে পারেনি, নড়াচড়া করতেও ভুলে গেছে বোধহয়। ছেলে হয়ে বাপকেই চিনতে পারোনি, আবার অভদ্র বলেছ বেচারা, আর কি রিয়াকশন দেখাবে। আলতাফ মাহমুদ এখনো আগের মতোই দাঁড়িয়ে আছেন। বউয়ের হাত ধরেছে বলে শেষ পর্যন্ত অভদ্র হয়ে গেলেন? বউয়ের হাত ধরলে যদি অভদ্র হয়, তাহলে অন্যের হাত ধরলে কি হবে? ঘুরে দাঁড়িয়ে সোফায় এসে বসেন আবার। এখনো ছেলের বলা কথাগুলো কানে বাজছে। ছেলে হয়ে বাপকে বলল, এই কে আপনি? এত এত টাকা পয়সা খরচ করে এ কেমন ছেলেকে বড় করলেন তিনি? বাপের কাছ থেকে মাকে কেড়ে নেয়। বাপকে বলে, এই কে আপনি, আবার বলে কিনা অভদ্র। তিনি অভদ্র? বজ্জাত ছেলে। সেন্টার টেবিলের উপর রাখা পানির গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসেন। আজকে রাতেও ঘুম হবে না। এর প্রতিশোধ তো তিনি নেবেনই। ছাড়বেন না এই বদ ছেলেকে। পাই টু পাই হিসেব করে প্রতিশোধ নেবেন। আন্ডারস্কোর। সকালের নাস্তা সেরে বাড়ির বড়রা বাদে বাকি 5 জন তৈরি হচ্ছে শপিং মলে যাওয়ার জন্য। যতটা সম্ভব আজকেই শপিং করে নিয়ে আসবে। আলভি তৈরি হয়ে মায়ার রুমে আসে। মায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছে। হয়েছে তোমার? মায়া ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আর একটু। মুখ ঢেকে যাবে কিন্তু। হ্যাঁ, ঢেকেই যাব। হিজাব বাঁধা শেষ হতেই আলভি মায়ার পেছনে এসে দাঁড়ায়। মায়াকে নিজের বুকের সাথে ঠেকিয়ে ফোন আনলক করে। হাসি দিয়ে ফোনের স্ক্রিনে তাকাও। মায়া ঘাড় ঘুরিয়ে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। আলভি নিজেও মায়ার মুখের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে আলভি। তারপর ফোনের স্ক্রিনে তাকায়। চোখ দুটো বড় বড় করে বলে, ওয়াও, দেখো কত সুন্দর হয়েছে পিকটা। মায়া ফোনের স্ক্রিনে তাকায়। আসলেই অনেক সুন্দর হয়েছে পিকটা। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। দুজনের ঠোঁটেই হাসি আছে। এবার ফোনের দিকে তাকাও। এত পিক তুলতে হবে কেন? আমাদের দুজনের একসাথে কোনো পিক আছে? বেশি কথা না বলে আমি যা বলছি তা করো। আছে তো। কোথায়? ফটো অ্যালবামে। ওই ন্যাংটা কালের পিক? ফিক করে হেসে ওঠে মায়া। কোনো রকমে হাসি চেপে বলে, ওগুলো ন্যাংটা কালের পিক? তো, অ্যালবামে তো কারো ড্রেস ছাড়া পিক দেখলাম আজ অব্দি। তোমার মাইন্ড এত খারাপ কেন? ন্যাংটা কালের পিক বলেই কি ন্যাংটা থাকতে হবে? থাকতে হবে না। আলভি বাম হাতে মায়ার মাথা ধরে দ্রুত গতিতে মায়ার ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খায়। বেশি কথা না বলে সামনের দিকে তাকাও। তুমি কিন্তু নিজের কথা রাখছো না। আমি নিজের মুখ দিয়ে একবারও বলিনি আমি আমার বউয়ের কাছ থেকে দূরে থাকবো বা আদর সোহাগ করব না। যারা এমন কথা বলেছে এটা তাদের ব্যাপার, আমার না। পল্টি বাজ লোক একটা। সে তুমি যাই বলো। মায়া কথা না বলে আলভির কথা মতো সামনের দিকে তাকায় হাসি মুখে। পিক তোলা শেষ হতেই কটমট করে তাকিয়ে বলে,
সরো আমার পেছনে থেকে। পেছনে থেকে সরে পাশে এসে দাঁড়ায় আলভি। মায়া একবার তাকিয়ে নিকাব বাঁধতে শুরু করে। আলভি পিকগুলো দেখতে শুরু করে। একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকা পিকটা ওয়ালপেপারে সেভ করে। এই পিকটা একটু বেশিই সুন্দর হয়েছে। ফোন পকেটে ভরে নিজেকে একবার আয়নায় দেখে নেয়। মায়ার নিকাব বাঁধা শেষ হতেই ওকে নিয়ে নিচে নেমে আসে। মাহিদ আর সানজিদা তৈরি হয়ে সোফায় বসে আছে ওদের দুজনের জন্য। ভাইয়ারা এসে গেছে, চলো এখন। মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলে ওদের দুজনের দিকে তাকায়। মায়া ব্ল্যাক বোরকা হিজাব পরেছে আলভির কিনে দেওয়াগুলো থেকেই। আলভিও ব্ল্যাক প্যান্ট আর অফ হোয়াইট শার্ট পরেছে। সানগ্লাসটা শার্টের সামনে ঝুলিয়ে রাখা। দুই হাত প্যান্টের পকেটে গুজে রেখেছে। চুলগুলো স্পাইক করার কারণে কপালের ক্ষতটুকু দেখা যাচ্ছে এখন। বিয়ের আগে এই দাগ মিশলেই হয়। না মিশলে বউয়ের দেওয়া আঘাত নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। মান্তাসাকে কোলে তুলে নেয় আলভি। তারপর 5 জন বাড়ি থেকে বেরিয়ে আসে। শপিং মলে এসে সানজিদা, মাহির আর মাহিদ, মায়া আর আলভিকে একা ছেড়ে অন্য পাশে যায় নিজেদের ড্রেস দেখার। আলভি মায়াকে সাথে নিয়ে এসে দাঁড়ায় লেহেঙ্গার শপে। দেখো কোনটা ভালো লাগে। মায়া লেহেঙ্গা গুলোর দিকে তাকিয়ে আবার আলভির মুখের দিকে তাকায়। আস্তে আস্তে বলে, তুমি দেখো, তুমি পরবে, তুমি চুজ করো। তুমি দেখবে, তুমি চুজ করো। মায়ার কথা শুনে আলভির মুখে হাসি ফুটে ওঠে। একটু ঝুঁকে মুখটা মায়ার কানের কাছে এনে বলে, আমি শুধু দেখব না তো। মায়া কপাল ভ্রু কুঁচকে বলে, আর কি করবে, সেটা পরে বলবো। এখন বললে কি সমস্যা? সমস্যা নেই, কিন্তু আমি পরেই বলবো। মায়া আর কিছু না বলে লেহেঙ্গা গুলোর দিকে তাকায়। আলভি নিজেও তাকায় লেহেঙ্গা গুলোর দিকে। মায়ার চোখ অনুসরণ করে আলভির নজর আটকায় একটা মেরুন কালার লেহেঙ্গার দিকে। এগিয়ে এসে দাঁড়ায় লেহেঙ্গাটার সামনে। সেলস বয়কে ডেকে লেহেঙ্গাটা নামাতে বলে। ছেলেটা লেহেঙ্গা নামিয়ে দেয়, তারপর হাসি মুখে বলে, বছর আমাদের শপের সবচেয়ে বেশি সেল হওয়া লেহেঙ্গা এটাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই লাস্ট পিস। আলভি লেহেঙ্গাটা দেখতে দেখতে বলে, সব শপের মানুষরা এই একই কথা বলে। ছেলেটা হেসে বলে, না স্যার, আমি সত্যি বলছি। গতকালকেও এই সেম লেহেঙ্গা 3টা বিক্রি হয়েছে। আমি বিয়ে করব বলে কি এখন সবাই বিয়ে করছে নাকি? লজ্জা পেয়ে অন্য দিকে ঘুরে দাঁড়ায় মায়া। ছেলেটা আবারও হেসে বলে, হবে হয়তো স্যার। আলভি মায়ার দিকে তাকিয়ে বলে, লেহেঙ্গা ট্রায়াল দিয়ে আসো। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এখন এই বোরকার উপর দিয়ে লেহেঙ্গা ট্রায়াল দেবে? আলভি লেহেঙ্গা এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মায়াকে টেনে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে যায়। সেলস বয়টা হা করে তাকিয়ে থাকে বন্ধ হয়ে যাওয়া ডোরের দিকে। অল্প সময়ের মধ্যেই ট্রায়াল দেওয়া হয়ে যায়। ঠিক মতোই হয়েছে। লেহেঙ্গা সেলস বয়ের হাতে দিয়ে এটাই প্যাকেট করে দিতে বলে আলভি। সেলস বয়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকার কিছু নেই, এটা আমার বউ। ছেলেটা হেসে বলে, এরকম কিছু না স্যার, অন্যরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢুকে যায় ভেতরে। তারপর ঘন্টা খানিক পর ভেতর থেকে বেরিয়ে আসে। আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে এত দ্রুত ট্রায়াল দেওয়া হয়ে গেছে দেখে। সারা দিন যদি ট্রায়াল রুমেই বসে থাকি তাহলে বাকি সব দেখব কখন? আর কিছু লাগবে না স্যার? শাড়ি লাগবে? আলভি নিজের পছন্দের একটা অফ হোয়াইট গর্জিয়াস শাড়ি চুজ করে। মায়াকে দেখালে মায়ারও পছন্দ হয় শাড়িটা। শাড়ির সাথে ম্যাচিং করে দোপাট্টা নেয়। শপের ছেলেটা আলভির দিকে তাকিয়ে বলে, স্যার, আপনারা চাইলে দোপাট্টায় নাম লিখিয়েও নিতে পারেন। এটাতে নাম লেখানো যায়, আপনারা যেমন চাইবেন আমরা সেরকম ভাবেই তৈরি করে নাম লিখে দিতে পারবো। তবে একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে এটার মতোই সেম ডিজাইন থাকবে, শুধু নামটা লিখে দিলেই হবে। ওকে স্যার। নাম? আমার নাম আলভি, ওর নাম মায়া। আলভির বউ লিখব স্যার? না, আলভির মায়া পড়ি। ছেলেটা আবারও আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এই যাবৎ যতগুলো দোপট্টায় নাম লিখিয়েছে সবগুলোতেই অমুকের বউ তমুকের বউ লিখেছে। এই প্রথম কেউ বউ বাদ দিয়ে অন্য কিছু লিখতে বলল। কেনাকাটা শেষ করতে করতে দুপুর হয়ে যায়। সবে মাত্র সকলের ড্রেস আর জুতা কেনা শেষ হয়েছে, কসমেটিক্স কেনা এখনো বাকি রয়েছে। মান্তাসা বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। বেচারির ঘুম পেয়েছে এখন। মাহির আর আলভি কাঁধের উপর ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মান্তাসা এভাবে ঘুমোবে না। ও বাড়িতে গিয়ে বেডে শুয়ে আরাম করে ঘুমাবে। বারবার 22 বলছে। বালিশে শুয়ে ঘুমাবে। মাহির আলভির দিকে তাকিয়ে বলে, আমি আর সানজিদা বাড়িতে ফিরে যাই, তোরা বাকি কেনাকাটা শেষ করে আয়। আমরাও ফিরে যাই এখন, আগামীকাল না হয় মায়াকে নিয়ে আবার আসব। যাবি আবার আসবি,
তোরা আয় আমরা যাচ্ছি। প্যাকেটগুলো তুই আর মাহিদ কারে তুলে দে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব। বড় ভাইয়ের কথা অনুযায়ী তাই করে আলভি। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, আমার খিদে পেয়েছে, আমি বাড়িতে যাব। আলভি অনুভব করে ওর নিজেরও খিদে পেয়েছে। সেই সকালে খেয়ে এসেছিল দুটো ব্রেড আর ডিম, এখন দুপুর হয়ে গেছে। মাহিদ গিয়ে বসে ড্রাইভিং সিটে। মাহির বলে, তুই ওখানে বসলি কেন? তুই ওদের দুজনের সাথে থাক। তুমি ভাবির সাথে পেছনে বসো, আমি ড্রাইভ করছি। ভাইয়া আর মায়া এখন লাঞ্চ করবে, আমি ওদের দুজনের মধ্যে থেকে কি করব? সানজিদা বলে, দেখেছ তোমার চেয়ে তোমার ছোট ভাইয়ের মাথায় বেশি বুদ্ধি। মাহির পেছনে বসতে বসতে বলে, ওর মতন অকাজগুলো তো আমি করিনি, তাই এরকম বুদ্ধি আমার মাথায় নেই। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকায় মাহিদ। কপাল ভ্রু কুঁচকে বলে, কি অকাজ করেছি আমি? কি ভেবেছিস আমি কিছু জানি না? কি জানো? মাহির গম্ভীর স্বরে বলে, তুই কখন কবে কাকে নিয়ে কোথায় যাস সবই জানা আছে আমার। উদ্যম কেলানি খাওয়ার আগে ভালো হয়ে যা, নয়তো তোর কপালে শনি আছে বলে রাখলাম। মাহিদ দ্রুত সামনে ঘুরে বসে। হার্টবিট বেড়ে গেছে, হাত পা মৃদু কাঁপতে শুরু করেছে। সানজিদা মাহিরের দিকে তাকিয়ে বলে, কি বলছো ক্লিয়ার করে বলো তো। বাড়ি ফিরে বলবো। ওই কার স্টার্ট দে। তুমি চালাও, আমার হাত পা কাঁপছে। এখনই? আব্বুকে তো এখনো কিছু বলিনি। কার স্টার্ট দিয়ে বলে, প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবে না। আমার কথা শুনবি তাহলে কিছু বলবো না। মাহিদ মনে মনে বলে, দুই ভাই মিলে পেয়েছেটা কি? সমান তালে ব্ল্যাকমেইল করেই যায় একজনের পর একজন। আমি মানুষ একটা, দুজনের কথা কিভাবে শুনবো? মাহিদের ফোনে রিং বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আলভির নাম জলজল করছে। বীর বীর করে বলে, শয়তানের নাম নিতে নিতে শয়তান হাজির। শয়তানের কল এসে হাজির। কল রিসিভ করে মহিদ। ওপাশ থেকে ভেসে আসে আলভির গলার স্বর। কিরে সম্বন্ধী, কোথায় তুই? রাস্তায়। রাস্তায় কি করছিস? মলের ভেতরে আয়। ভাইয়ার সাথে বাড়ি ফিরে যাচ্ছি আমি। তুমি মায়াকে নিয়ে খেয়ে বাকি সব কিছু কিনে তারপর আসো। ড্রাইভার পাঠাতে হবে না তাহলে? ফিরবে কিভাবে? যেভাবেই ফিরি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। রাখলাম তাহলে। কল কেটে আলভি মায়ার দিকে তাকায়। মায়া বলে, তিনজনেই চলে গেছে? হ্যাঁ, এখন রেস্টুরেন্টে চলো, খেয়ে তারপর বাকি কেনাকাটা করা যাবে। কমা কমা আলভি মায়াকে নিয়ে একটা লেকের সামনে চলে আসে। গাছের ছায়া, শীতল বাতাস, নিরিবিলি জায়গা, এক কথায় অসাধারণ একটি পরিবেশ। খুব একটা মানুষজন নেই, অল্প সংখ্যক মানুষ গাছের ছায়ায় বসে গা শীতল করছে বা প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে কথা বলছে। পাশের ছোট একটা দোকান থেকে সিগারেট, লাইটার, একটা পানির বোতল আর কয়েকটা চুইংগাম কিনে নেয় আলভি। তারপর মায়ার হাত ধরে লেকের পাড়ে তৈরি করা কংক্রিট বেঞ্চের উপর বসে। মায়া আলভির হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে বলে, সিগারেট কেন খাও? অভ্যাসের জন্য খাই। এই বিষাক্ত ধোঁয়া উড়িয়ে কি শান্তি পাও? অভ্যাস হয়ে গেছে, চাইলেও এখন খাওয়া বাদ দিতে পারি না। খাবে না তুমি এই সব ছাইপাশ? গন্ধে বমি আসে আমার। এই ঠোঁটে রোজ নিয়ম করে চুমু খাবে তাহলে আর সিগারেট খাবো না। হাত থেকে ফেলো সিগারেট। তাহলে চুমু খাও। পাগল হয়েছ নাকি? হয় চুমু নয়তো সিগারেট, দুটোর যে কোনো একটা লাগবেই এখন। সিগারেটই খাও তাহলে। যাও, বিয়ের পর থেকে আর খাবো না। মনে থাকে যেন। আলভি সিগারেটটা ঠোঁট দিয়ে চেপে ধরে আগুন ধরায়। মায়া নাক মুখ কুঁচকে অন্য দিকে তাকিয়ে থাকে। আলভি বসা থেকে উঠে একটু দূরে সরে দাঁড়ায়। মায়া বসে থেকেই আলভির দিকে তাকিয়ে থাকে। আলভি নিজেও মায়ার দিকে তাকিয়ে আছে। পর পর দুটো সিগারেট শেষ করে এগিয়ে এসে মায়ার পাশে বসে কুলি করে দুটো চুইংগাম মুখে দেয়। একটা ছিঁড়ে মায়ার মুখে পুরে দেয়। দুজনের মাঝখানের দূরত্ব কমায় আলভি। মায়ার শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে বসে ডান হাতটা পেছনে দিয়ে মায়ার মাথা নিজের বুকের বাম পাশে ঠেকায়। মায়া মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। আলভি মৃদু হেসে বলে, তোমাকে সাথে এভাবে বসতে ইচ্ছে করছে? আশেপাশে মানুষজন আছে তো? আমি কি অন্যের বউ নিয়ে বসে আছি নাকি? আমি আমার বউ নিয়ে বসে আছি। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তো। দেখুক আলভি তার মায়াপরীকে কতটা ভালোবাসে। বলি একটা বোঝে আরেকটা। তুমি কি বলেছ বুঝতে পেরেছি আমি। অন্যের কামাই খাই যে তাদের দেখে লজ্জা পেতে হবে? নাকি আমি এখানে অশ্লীল কার্যকলাপ করছি? কিছুই করছি না, জাস্ট বউকে নিয়ে হাওয়া খাচ্ছি। মায়া কপাল কুঁচকে তাকিয়ে রইল। আলভি মায়ার চোখ দেখেই বুঝতে পারছে মায়া মনে মনে কি ভাবছে। আমাকে বকাবকি না করে দুটো মিষ্টি মিষ্টি কথা বলো। তোমার মুখ দিয়ে তো মিষ্টি মিষ্টি কথা বের হতেই চায় না। সব সময় করলার মতন তেতো তেতো কথা বের করো।
মায়া তেতে উঠে বলে, আমি করলার মতন তেতো তেতো কথা বলি? এই যে এখনই তো বলছো, যেমন তেতো তেমন ঝাঁজ, ইস কেমন যে লাগে অন্তরের ভেতর। নাটক কম করো। ভুল বললে। মানে, বলতে হবে নাটক কম করো প্রিয়। আমাকে এখানে নিয়ে আসলে কেন? তোমার সাথে প্রেম করার জন্য। বাড়িতে তো 2টা সেকেন্ড কাছে পাই না, তাই এখানে নিয়ে এসেছি। হেব্বি চালক তো তুমি। চালাক না হলে এই দুনিয়ায় চলা কঠিন। ঘুম পাচ্ছে, বাড়িতে যাব। বুকটা পেতে রেখেছি কার জন্য? এখানে মাথা রেখে ঘুমিয়ে যাও। সত্যি সত্যিই ঘুম পেয়েছে আমার। আমিও সিরিয়াসলি বলেছি। একটু চুপ থেকে বলে, আমার মির্জাফর চাচা শ্বশুরটা কি করছে এখন? আমার কাছ থেকে আমার বউকে দূরে সরাতে চেয়েছিল না, আমাকে চ্যালেঞ্জ করেছিল। এখন আমি তো তার রাতের ঘুমই হারাম করে দিয়েছি। আর আমি তো আমার বউকেই নিয়েই বসে, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না, আসো প্রেম করি। কিভাবে? আসলেই তো, মানুষ প্রেম করে কিভাবে? প্রেম করতে গেলে কি কি করতে হয় বলতে হয়? আমি প্রেম করেছি নাকি যে জানবো? তাও ঠিক। আচ্ছা, যারা প্রেম করে আমি তাদের জিজ্ঞেস করে আসি কিভাবে প্রেম করতে হয়। মাথার তার ছিঁড়ে গেছে? ছিঁড়েছে তো আগেই, এখন জোড়া লাগানোর চেষ্টায় আছি। ছাড়ো আমাকে। ছাড়ার জন্য ধরেছি নাকি? তো কিসের জন্য ধরেছ? সারা জীবন ধরে রাখার জন্য ধরেছি। আর একটা কথা, তুমি কি খেয়াল করেছ? তুমি কিন্তু আমাকে তুমি বলে সম্বোধন করো এখন। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, ছোটবেলায়ও তো তুমি বলেই সম্বোধন করতাম। বড় হয়ে কল্পনার তুমির সাথেও তো তুমি সম্বোধন করেই কথা বলতাম। ওই কয়েক দিন তো রাগের কারণে আপনি বলে সম্বোধন করেছি। কল্পনায় তুমি আমার সাথে কথা বলতে? চোখ নামিয়ে নেয় মায়া। আলভির বুকের সাথে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, অসংখ্য বার, শত শত রাত জেগে, দিনের বেলায় গভীর ভাবনায় মগ্ন হয়ে, ঘুমের দেশে পাড়ি জমিয়ে। তাহলে তো আমাকে তোমার কুচি কুচি করে কেটে ফেলা উচিত। এত অপেক্ষার পর পেয়েছি তোমাকে, কুচি কুচি করে যদি কেটেই ফেলি তাহলে আবার পাবো কোথায়? আমার অপেক্ষারা যে অনন্ত হয়ে যাবে তখন। আর একটা কথাও বলে না আলভি। বাম হাতে শুধু মায়াকে পেঁচিয়ে ধরে বসে রইল। এই কথাগুলোর মধ্যে যেন কি ছিল। কমা কমা মাগরিবের পর মায়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে আলভি। দুপুরের পর থেকে এই সন্ধ্যা অবধি মায়াকে নিয়ে ঘুরে বেরিয়েছে শুধু। কসমেটিক্স কেনার কথা থাকলেও কেনেনি। আগামীকাল নয়তো আগামী পরশু যাবে আবার। দুজনকে খালি হাতে ফিরতে দেখে মাহিদ বলে, কসমেটিক্স কোথায়? কসমেটিক্স আগামীকাল কিনব। তাহলে সারা দিন কোথায় ছিলে দুজন? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি। মায়া সিঁড়ির দিকে পা বাড়ায়। আলতাফ মাহমুদ সোফার দিকে এগিয়ে আসছেন নিজের রুম থেকে বেরিয়ে। আলভি ওনাকে দেখে বলে, আব্বু ও। কথা শেষ করার আগেই আলভিকে থামিয়ে দেন আলতাফ মাহমুদ। অবাক হওয়ার ভান ধরে বলেন, এই কে আপনি? আমাকে আব্বু ডাকছেন কেন? পাগল হয়েছেন নাকি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? বাড়ি কোথায় আপনার? যান নিজের বাড়িতে যান। সোফায় বসে থাকা সকলে অবাক হয়ে দুই বাপ ছেলের দিকে তাকাতাকি করছে। মায়াও দাঁড়িয়ে গেছে। আলভি স্বাভাবিকভাবেই বলে, সরি চাচা শ্বশুর মশাই, আপনাকে দেখতে হুবহু আমার মির্জাফর বাপের মতন, তাই ভুল করে আব্বু ডেকে ফেলেছি। আমার মির্জাফর বাপের সাথে যদি আপনার দেখা হয় তাহলে তাকে বলবেন আমার কথা আছে তার সাথে। এখন আসছি বাই। বলেই শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আলতাফ মাহমুদ হা করে তাকিয়ে আছেন সিঁড়ির দিকে। বাকি সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলভির যাওয়ার পথে। কেউ বুঝতে পারছে না দুই বাপ বেটা এমন অদ্ভুতভাবে অদ্ভুত কথা বলল কেন। ঐশী রহমান অন্য দিকে মুখ ঘুরিয়ে হাসছেন। যেমন বাপ তেমন ছেলে হয়েছে না এবার, বাপকে চাচা শ্বশুর বানিয়ে দিয়েছে। আলতাফ মাহমুদের মুখ দেখেই ফিক করে হেসে ওঠেন ঐশী রহমান। কোনোভাবেই আর হাসি চেপে রাখতে পারছেন না আলতাফ মাহমুদের রিয়াকশন দেখে। সবাই ঐশী রহমানের দিকে তাকায়। ঐশী রহমান সোফা ছেড়ে উঠে দ্রুত কিচেনে চলে আসেন। হাসি কন্ট্রোল করতে না পেরে হা হা করে হেসে ওঠেন। বাড়ির সবাই হা হয়ে তাকিয়ে রইল কিচেনের দিকে। আন্ডারস্কোর আলভিদের বাড়িটা কাঁচা ফুল আর বাহারি রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে গমগমে পরিবেশ, মানুষের হইচই। বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে গতকাল সকালেই। বাকিরা আগামী কাল সকালে আসবে। আগামীকাল শুক্রবার আলভি আর মায়ার আবার বিয়ে। মাঝখানের এই কয়েক দিন আলভিকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি মায়া। আলভি মায়াকে কাছ থেকে দেখলেও ছুতে পারেনি আর। বেচারার আফসোসের শেষ নেই। মেহেন্দি আর হলুদের অনুষ্ঠান আলভি করতে দেবে না। আলভির কথা, এগুলোতে কেন অনুষ্ঠান করতে হবে? এগুলো করার কোনো নিয়ম আছে নাকি?
শুধু মায়াকে মেহেদি দিলেই হবে, আলভি নিজে মেহেদি দেবে না। আর হলুদের অনুষ্ঠান তো একেবারেই করতে দেবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। ওর জেদের সাথে কেউ পারছে না গত দুদিন ধরে। এখন বেলা 11টা বাজে। মায়াকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য পার্লার থেকে দুজন মেয়ে এসেছে। মায়াকে মায়ার রুম থেকে বের হতেই দিচ্ছে না আলভি। বাড়িতে অনেক ছেলে পেলে এসেছে, তাদের সামনে আসতে দেবে না কিছুতেই। মায়ার মামাতো বোন জিজ্ঞেস করেছিল কেন নিচে যাবে না। তখন সকলের সামনে আলভি বলেছিল, নিচে গেলে বোরকা হিজাব পরে তারপর যাবে, নয়তো যাবে না। পরবর্তীতে আর কেউ টু শব্দ অবধি করেনি। মেয়ে দুজনকে মায়ার রুমে নিয়ে আসে আলভি আর মাহিদ। রুমে মায়ার কাজিন বোনরা ভিড় জমিয়ে রেখেছে। মাহিদ ভিড় কমিয়ে দেয়। মেয়ে দুজন আলভি আর মায়াকে মেহেদি ডিজাইন দেখিয়ে বলে, কোন ডিজাইনটা দেব চুজ করুন আপনারা। মায়া আলভির মুখের দিকে তাকায়। মায়া চোখ দিয়ে বোঝায় আলভিকে চুজ করার জন্য। আলভি হাত আর পায়ের জন্য ডিজাইন সিলেক্ট করে দেয়। একজন মেয়ে মায়ার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসুন একেবারে। মায়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। মাহিরের ডাক শুনে রুম থেকে বেরিয়ে যায় মাহিদ। আলভি আগের মতোই দাঁড়িয়ে আছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। হাত পা মুছে বেডে উঠে বসে। মেয়ে দুজন মায়ার দুই হাতে একসাথে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়। আলভি দুজনকে থামিয়ে দিয়ে বলে, 1 মিনিট। তিনজনেই আলভির দিকে তাকায়। আলভি হাত পেতে একটা মেহেদি চায়। তারপর মেয়ে দুজনকে মায়ার সামনে থেকে সরে বসতে বলে। মেয়ে দুজন সরে যেতেই আলভি মায়ার সামনে বসে মেহেদিটা মায়ার হাতে দিয়ে নিজের ডান হাতটা মায়ার সামনে বালিশের উপর রাখে। তারপর বলে, মেহেদি দিয়ে দাও। তুমি না বললে দেবে না। আমার বিয়ে এখন, আমি মেহেদি না দিলে বোঝা যাবে নাকি আমি যে বর? সুন্দর করে এখানে লেখো মায়া পরীর বর। মায়া ঘাড় ঘুরিয়ে মেয়ে দুজন আর ওর কাজিন বোনদের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসছে। কি হলো লেখো। মায়া ডান হাতের তালুতে সুন্দর করে লিখে দেয়, মায়া পরীর বর। লেখা শেষ হতেই উঠে দাঁড়ায় আলভি। মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলে, ওর হাতে সুন্দর করে লিখে দেবেন আলভির বউ। মেয়ে দুজন মাথা নাড়ায়। ডোরটা ভেতর থেকে লক করে দাও শীতল। কেউ এসে যেন ডিস্টার্ব করতে না পারে। আলভি রুম থেকে বেরিয়ে যায়। মায়ার মামাতো বোন শীতল ডোর লক করে দেয় ভেতর থেকে। বিয়েতে লীরা বাদে আলভির নানার বাড়ির সবাই এসেছে আজ ভোরে। আলভির নানি শামসুন্নাহার বেগম এবার একদম চুপ হয়ে আছেন। ভুলেও আলভির সামনে বা মায়ার সামনে যাচ্ছেন না। আলভি নিচে নেমে আসতেই আলভির আর মায়ার সব কাজিন বোনরা আলভিকে ঘেরাও করে ধরে। সকলের একটাই দাবি, হলুদের অনুষ্ঠান করতে দিতে হবে। ছোটদের সাথে বেশ কয়েকজন বড়রাও যুক্ত হয়েছে এই দাবিতে। আলভি সকলের দিকে নজর বুলায়। ওর বাপ চাচা সবাই আছে এখানেই। ওনাদেরকেও ডেকে নিয়ে এসেছে আলভিকে বোঝানোর জন্য। আলভি স্বাভাবিক স্বরে বলে, হলুদের অনুষ্ঠান করতেই হবে এমন কোনো নিয়ম রীতি আছে? তাহলে এই অনুষ্ঠান নিয়ে এত দাবি কেন সকলের? হলুদের অনুষ্ঠান না করলে কি কিছু হবে? সকলের মধ্যে থেকে একজন বলে, নিয়ম রীতি নেই। হলুদের অনুষ্ঠান শুধুমাত্র আনন্দের জন্য করা হবে। অন্যভাবেও তো আনন্দ করা যাবে। হলুদের অনুষ্ঠান নিয়ে এত আপত্তি কেন তোমার? হলুদের অনুষ্ঠানে হলুদ দেওয়ার নামে ছেলে মেয়ে উভয়ই হুড়োহুড়ি করে মায়াকে হলুদ লাগবে, যা আমি কিছুতেই হতে দেব না। আর হলুদের অনুষ্ঠানের নাম করে এই মেয়ে ওই ছেলেকে হলুদ লাগাবে, ওই ছেলে আবার আরেক মেয়েকে লাগাবে। এ ওকে, সে তাকে, এ ওর ঘাড়ে, সে তার পেটে, এভাবে রামি শুরু হয়ে যাবে। এমন কথা বলছো কেন? এরকম কিছুই হবে না। এরকমটাই হয়। 3 দিন আগে যে আমার কলেজ লাইফের বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম আমি, সেখানে এসবই হয়েছিল। আচরণ সীমার বাইরে চলে যায়, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। হলুদের নাম করে রামি শুরু হয়। কেউ ইচ্ছে করেই করে, আবার কারো সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যায়। এখানে এরকম কিছুই হবে না। কোনো ছেলে হলুদ লাগাবে না কোনো মেয়েকে, শুধু মেয়েরাই মেয়েদের লাগাবে। কোনো ছেলেকে ওখানে যেতেই দেব না। শুধু মেয়েরাই থাকবে ছাদে। তুমি প্লিজ আর না করো না। বাড়ির সবাই আলভিকে বোঝায়, সাথে এটাও বলে কোনো ছেলে ছাদের উপর যাবে না হলুদ লাগানোর সময়। আলভিকেও কোনো মেয়ে হলুদ লাগাবে না। আলভিকে ছেলেরা লাগাবে আর মায়াকে মেয়েরা লাগাবে। অনেক বোঝানোর পর অবশেষে আলভি রাজি হয়ে যায়। মুহূর্তেই আবার হই হই শুরু হয়ে যায়। মাহিদ আলভিকে টেনে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ইমার্জেন্সি কথা বলার জন্য। বাড়ির বাইরে আসতে আসতে আলভি মাহিদকে বলে, কিসের এত জরুরি তোর? চলো গেলেই তো বুঝতে পারবে। কোনো কিছু প্ল্যান করিসনি তো আবার? প্ল্যান? কিসের প্ল্যান? কোনো প্ল্যান করিনি। মাহিদ আলভিকে নিয়ে এসে দাঁড়ায় বাগানে। ওদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক।
যুবকটাকে চিনতে খুব একটা সময় লাগে না আলভির। সারপ্রাইজড হয়ে গেছে ওকে দেখে। আলভিকে দেখে যুবকটা 2 হাত প্রসারিত করে হাসি মুখে বলে, সারপ্রাইজ বন্ধু। আলভি নিজেও 2 হাত প্রসারিত করে এগিয়ে গিয়ে নিজের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। খুশি হয়ে বলে, সত্যি সত্যিই সারপ্রাইজড হয়ে গেছি বন্ধু। তুই না বললি আসবি না। তোর বিয়ে আর আমি আসবো না সেটা কি হয়? কবে আসলি? রাতেই এসেছি। ভাবি আর বাচ্চারা কোথায়? ওরা কেউ আসেনি, আমি একাই এসেছি। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যিই তুই আসবি না। এতগুলো বছর পর তোর ফোন পেয়ে তো আমি শকড হয়ে গিয়েছিলাম। পরে যখন বললি তুই মায়াকে আবার বিয়ে করছিস তখন তো আরো বেশি শকড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আসতে পারবো না তাই না করেছিলাম। কিন্তু কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারিনি। আমি 3 মাস বাংলাদেশে এসেছিলাম। এখন তো কোনোভাবেই অফিস থেকে ছুটি দেবে না। অনেক কাঠখড় পুড়িয়ে 1 সপ্তাহের জন্য ছুটি ম্যানেজ করেছি। তোকে বলিনি ভাবলাম সারপ্রাইজ দেব। ভেতরে আয়। বাকিরা কখন আসবে? শাফিন আসতে পারবে না। রানা আর তাজ বিকেলে আসবে। তোর কলেজের ফ্রেন্ডরা? ওদের কারো নাম্বার বা ঠিকানা জোগাড় করতে পারিনি। ওরা তো ভাড়া থাকতো, কলেজ শেষ করে অন্য কোথাও চলে গেছে। আগের নাম্বারগুলোও নেই আমার কাছে। ও চল বাড়ির সকলের সাথে দেখা করি। রিমন আলভির সাথে বাড়ির ভেতর প্রবেশ করে। রিমনকে দেখে বাড়ির সবাই খুশি হয়। স্কুলে পড়ার সময় রিমন প্রায় সময় আলভির সাথে এই বাড়িতে আসতো। সেই সুবাদে বাড়ির সকলের সাথেই বেশ ভালো সখ্যতা আছে রিমনের। আসরের নামাজ শেষ হতেই আলভিকে হলুদ লাগানোর তোড়জোড় শুরু হয়। হলুদ রঙের পাঞ্জাবি পরে সকল যুবকরা। আলভি তৈরি হয়ে আয়নায় নিজেকে দেখে নেয়। হলুদ পাঞ্জাবিতে বেশ ভালো লাগছে দেখতে। হই হই করে সবাই ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। মাহিদ হলুদের ডালা নিয়ে আসে। ডালার উপর লাল রঙের একটা নতুন গামছা ছিল। আলভির নানা গামছাটার ভাঁজ খুলে আলভির গলার 2 পাশ দিয়ে ঝুলিয়ে দেন। আলভি নাক মুখ কুঁচকে গামছার দিকে তাকিয়ে রইল। গলায় গামছা ঝুলিয়ে দিলে কেন? নতুন জামাই নতুন গামছা ছাড়া জামাই জামাই ফিল আসবে নাকি? এখন না মনে হচ্ছে তুমি জামাই। এতক্ষণ তো সবাইকে একই রকম লাগছিল, বোঝাই যাচ্ছিল না কে জামাই। আলভি ভাব নিয়ে গামছাটার এক পাশ ওপর কাঁধের উপর তুলে দেয় প্যাচ দিয়ে। ভাইয়া চলো এখন দেরি হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিয়ে দেবে আবার। সবাই আগায় ছাদের দিকে। মাহির বাপ চাচাকে ডাকতে যায়। ওনারা বাড়ির বাইরে ডেকোরেশনের ওখানে রয়েছেন। মাহিদকে থামিয়ে ডালার উপর থাকা ছোট বাটি থেকে একটু হলুদ হাতে তুলে নেয় সকলের অগোচরে। মাহিদ বলে, হলুদ নিলে কেন? আলভি মাহিদের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে আস্তে আস্তে বলে, তোর বোনকে হলুদ লাগিয়ে আসছি তোরা যা। বলে পেছনে থেকে মায়ার রুমের দিকে এগিয়ে আসে। মায়ার রুমের ভেতর থেকে মেয়েদের হু হা হাসির শব্দ ভেসে আসছে। আলভি রুমের ডোরে নক করে। মেয়েদের হাসি বন্ধ হয়ে যায়। গলা খাকারি দিতেই সবাই বুঝতে পারে আলভি এসেছে। ডোর খুলে দেয় নাদিরা। আলভি নাদিরার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, সবাইকে রুম থেকে বের হতে বলো। 1 মিনিটের মধ্যে পুরো রুম খালি হয়ে যায়। আলভি ভেতরে এসে ভেতর থেকে ডোর লক করে দেয়। মায়ার দিকে ঘুরে দাঁড়ায়। মায়াকে হলুদের জন্য সবুজ পেরে হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে, মেকআপ এখনও বাকি। শুধু হলুদ রঙের শাড়িতেই অনেক সুন্দর লাগছে দেখতে। মায়া আলভির দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। আলভি ধীর পায়ে মায়ার সামনে এসে দাঁড়ায়। বাম হাতে মায়ার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর মাত্র 1 রাতের অপেক্ষা মায়াপরি। মায়া লজ্জা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ছাড়ো, এখানে এসেছো কেন এখন? আমার পরীকে হলুদ লাগাতে। ডান হাতের মুঠোয় রাখা হলুদ মায়ার সম্মুখে উঁচু করে ধরে। মায়ার গালে হলুদ লাগাতে নিলে মায়া থামিয়ে দিয়ে বলে, এমনিতেও ওরা সকাল থেকে খোঁচাচ্ছে আমাকে। এখন তুমি হলুদ লাগালে আরো খোঁচাবে। কার কত বড় সাহস আমার বউকে খোঁচায়? ছাড়ো। আলভি মায়াকে বলে, তুমি হলুদ নাও হাতে। কেন? নিয়ে আমার গালে লাগিয়ে দাও। মায়া একটু হলুদ নিয়ে আলভির গালে লাগিয়ে দেয়। হলুদ লাগানো গাল মায়ার গালের সাথে ঘষে মায়ার গালেও হলুদ লাগিয়ে দেয় আলভি। এখন এই হাতের টুকু কি করব বউ? ফেলে দাও। উহু। কি করবে তাহলে? তোমাকে লাগাবো। মায়াকে ছেড়ে দাঁড়ায়। মায়ার মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে নেয়। মায়া কিছু বুঝে ওঠার আগেই শাড়ির একটা সেফটি পিন খুলে মায়ার পেটে পিঠে হলুদ লেপটে দেয় আলভি। এরকম হওয়ায় জমে স্থির হয়ে গেছে মায়া। হলুদ লাগানো শেষ করে সেফটি পিনটা আবার আগের মতো করে লাগিয়ে দেয়। রাতে দেখা হচ্ছে আবার, এখন সুন্দর করে সেজে রেডি হয়ে বসে থাকো আমার অপেক্ষায়। এখন কেন তোমার অপেক্ষায় বসে থাকবো? কারণ এখান থেকে তোমাকে আমি ছাদে নিয়ে যাব।
মায়া কিছু বলে না। আলভি ডোর খুলে বেরিয়ে যায় রুম থেকে। আলভি চলে যেতেই সবাই আবার রুমে চলে আসে। মায়ার গালে হলুদ দেখে নাদিরা বলে, ভাইয়া তো দেখছি হেব্বি চালক, সবার আগে হলুদ বউকে হলুদ লাগিয়ে চলে গেল। মায়ার ড্রেসিং টেবিলের সামনে এসে টুলের উপর বসে। এখন এদের খোঁচানো শুরু হয়ে যাবে আবার। যে যা খুশি বলুক, ও এক কান দিয়ে শুনবে অন্য কান দিয়ে বের করে দেবে। ছাদে উঠে আসে আলভি। ওকে দেখে আলতাফ মাহমুদ বলেন, গায়ে হলুদ তোমার, কিন্তু তুমি বাদে বাকি সবাই এখানে উপস্থিত হয়ে গেছে। আলভি বাপের দিকে তাকিয়ে থেকে স্টেজে গিয়ে উঠে বসে। প্রথমে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ে। 3 ভাই একসাথে বসে ফটো তোলে। রিমনকেও টেনে ওদের সাথে বসায়। আস্তে আস্তে সকলেই কম বেশি আলভির সাথে ফটো তোলে। এখন হলুদ লাগানোর পালা। প্রথমে হলুদ লাগান নাহার বেগম। ওনাকেও আলভি হলুদ লাগিয়ে দেয়। নাহার বেগম হলুদ লাগানো শেষে ছাদ থেকে নেমে যান আস্তে আস্তে। আলভির নানাও হলুদ লাগিয়ে দেন। শামসুন্নাহার বেগমকে ছাদে আসতে বললেও উনি ছাদে আসেননি। এখনো অহংকারে মাটিতে পা পড়তে চায় না ওনার। মায়া কথা বলতে গেলেও উনি কথা বলেননি, সেজন্য আলভিও আর জোর করে ওনাকে নিয়ে আসেনি। আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ ওনারাও 2 ভাই হলুদ লাগিয়ে দেন। তারপর আস্তে আস্তে সবাই লাগায়। হলুদ নিয়ে রীতিমতো ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে, কে কাকে বেশি লাগাতে পারে সেটা নিয়ে। হলুদ পুরোপুরি শেষ হয়ে গেলে সবাই শান্ত হয়ে যায়। আলভি বীর বীর করে বলে, আরেকটু হলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল। হুড়োহুড়ির মাঝেই মাগরিবের আজান হয়। ছেলেরা সবাই ছাদ থেকে নেমে চলে যায়। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর মেয়েরা ছাদে আসতে শুরু করে। ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন আহনাফ মাহমুদ। মায়াকে ছাদে নিয়ে যাওয়ার জন্য আলভি মায়ার রুমে আসে। আলভিকে দেখেই সবাই সাইট হয়ে দাঁড়ায়। আলভি মায়ার দিকে তাকায়, পূর্ণদৃষ্টি মেলে। কাঁচা ফুল দিয়ে সাজানোর জন্য মায়ার সৌন্দর্য আরও অনেক বেড়ে গেছে। চোখ ফেরানো দায় ওই মুখশ্রী থেকে। মায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভি যেন শ্বাস নিতেই ভুলে গেছে। আলভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়ার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। নেশালো ওই দৃষ্টি যেন মায়াকে আলিঙ্গন করছে। নাদিরা আলভির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এভাবে দেখতে থাকলে তো রাত পার হয়ে যাবে। আলভি স্বাভাবিক হয়। এগিয়ে এসে মায়ার এক হাত মুঠো করে ধরে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। পুরোটা সময় ক্যামেরা বন্দি করে মাহিদ। ছাদে এসে মায়াকে স্টেজের উপর বসানো হয়। আলভি নিজেও বসে মায়ার পাশে। দুজনের ফটোশ্যুট হয়। একের পর এক ক্যামেরা ক্লিক হতেই থাকে। দুজন দুজনকে মিষ্টি, পায়েস আর সাজিয়ে রাখা ফল তুলে খাওয়ায়। দুজন হাতে হলুদ নিয়ে দুজনের গালে ছোঁয়ায়। প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি হয়। আলভি মান্তাসাকে নিজের কোলে নেয়। একটু একটু করে সাজিয়ে রাখা খাবারগুলো তুলে তুলে খাওয়ায়। খাওয়ানো শেষ করে একটু হলুদ নিয়ে মান্তাসার 2 গালে লাগিয়ে দেয়। মায়া নিজেও মান্তাসাকে খাইয়ে দিয়ে হলুদ লাগায়। আলভি মান্তাসাকে বলে, আম্মা তুমি আমাকে খাওয়াবে না? হলুদ লাগাবে না? লাগাবো তো, তাহলে লাগাও। মান্তাসা অদক্ষ হাতে মিষ্টি, পায়েস, ফল তুলে খাওয়ায় আলভিকে। মায়াকে খাওয়াতে গিয়ে পায়েস মায়ার থুতনিতে লেপটে দেয়। লেপটে দিয়েই হা হা করে হাসতে শুরু করে। ওর সাথে সাথে বাকি সবাইও হেসে ওঠে। আলভি টিস্যু দিয়ে মুছে দেয় মায়ার থুতনি। আবারও অদক্ষ হাতে হলুদ তুলে নিয়ে আলভি আর মায়ার গালে লেপটে দেয়। স্টেজ থেকে নেমে আসে আলভি। মান্তাসা মায়ার পাশেই বসে রইল। আলভি একটা চেয়ার নিয়ে স্টেজের এক পাশে বসে পায়ের উপর পা তুলে অপলক তাকিয়ে থাকে মায়ার দিকে। একটু পর পর মায়া নিজেও তাকাচ্ছে আলভির দিকে। বড়রা আগে হলুদ লাগিয়ে নিচে চলে যায়। মাহির আর মাহিদও মায়াকে হলুদ লাগায়। মেয়েদের খায়ানো, হলুদ লাগানো, ফটো তোলা সবকিছু শেষ হতে হতে এশার আজান হয়ে যায়। ছাদ থেকে নেমে যায় সবাই। মায়াকে মায়ার রুমে নিয়ে যায় ওর কাজিন বোনরা। আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আলভি মায়ের পেছনে পেছনে মায়ের রুমে আসে। ছেলেকে পেছনে পেছনে আসতে দেখে কপাল ভ্রু কুঁচকে তাকান ঐশী রহমান। কিছু বলবে? আজকে রাতে তুমি মায়ার সাথে ঘুমাবে। অন্য কেউ যেন মায়ার সাথে না শোয়। এখন গিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে ঘুমোতে বলো। মনে রেখো অন্য কেউ যেন ওর সাথে না শোয়। তুমিই ঘুমাবে ওর সাথে। ছেলের কথা শুনে কোনো প্রশ্ন করেন না ঐশী রহমান। মাথা নাড়িয়ে সায় দিয়ে বলেন, আচ্ছা। আলভি রুম থেকে বেরিয়ে চলে যায়। ঐশী রহমান নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসেন। মায়ার জন্য খাবার বেড়ে নিয়ে মায়ার রুমের দিকে এগিয়ে যান। মেহবুবা মেহের ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। এশার নামাজের পর ছেলে পেলে সব ছাদে উঠে আসে। রিমন আলতাফ মাহমুদ এর আহনাফ মাহমুদকে জরুরি কথা বলবে বলে ছাদে ডেকে নিয়ে এসেছে।
ছাদে আগে থেকেই ছোটরা সবাই উপস্থিত রয়েছে। আলভির নানা, মায়ার দুই নানা সবাই রয়েছে, শুধু মামারা আর খালুরা কেউ নেই। আলতাফ মাহমুদ রিমনের দিকে তাকিয়ে বলেন, বলো কি বলবে? আমি না তো আলভি বলবে। আলভি বাপ শ্বশুরের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। কি বলবে বলো? কই আমি তো কিছু বলবো না। তাহলে ডাকতে বলেছ কেন? আলভি রিমনের দিকে তাকিয়ে বলে, ওই তোকে আমি বলেছি ডাকতে? ডাকতে তো বলিসনি, শুধু বলেছিস নিয়ে আসতে, তাই আমি নিয়ে এসেছি। দুই ভাই বিরক্ত হয়ে গেটের দিকে এগিয়ে যান। গেটে তালা ঝুলতে দেখে আলতাফ মাহমুদ বলেন, গেটে তালা দিয়েছে কে? তালা খুলে দাও। আলভি ওষ্ঠদয় আগের চেয়েও চওড়া করে বলে, ছাদ থেকে যেতে পারবে না এখন। নাচতে হবে এখন, আমার বিয়ে আর তুমি নাচবে না তা তো হতে পারে না। আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের পানে তাকিয়ে থাকেন কিছু সময়। তারপর অবাক স্বরে বলেন, আমি নাচব? তাও এই বয়সে এসে? জি আব্বা প্লাস চাচা শ্বশুর মশাই। আলভির এমন কথা শুনে হা হা করে হেসে ওঠে সবাই। আলতাফ মাহমুদ কর্কশ স্বরে বলেন, নাচব না আমি? গেট খোলো। শুধু তুমি না তো, আমার শ্বশুর মশাইও নাচবে আমাদের সাথে। আহনাফ মাহমুদ বলেন, আবার আমাকে টানছো কেন মাঝখানে? আমি কোনো নাচ ফাচ করতে পারি না। আলতাফ নাচতে পারে, ওকে নাচাও, আমি গেলাম। বড় ভাই হয়ে ছোট ভাইকে ফাঁসিয়ে কোথায় পালাতে চাইছো তুমি? তুই ছোটবেলা থেকে অনেক জ্বালিয়েছিস, জোর করে নাচিয়েছিস আমাকে। এখন তোর ছেলে এসে গেছে নাচানোর জন্য। ছাড় আমার হাত। আহনাফ মাহমুদ ছোট ভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন। আলতাফ মাহমুদ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। আর ওনাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে সবাই। আলতাফ মাহমুদ ছোটবেলায় আলভির চেয়ে বেশি দুষ্ট ছিলেন। বড় ভাইকে অনেক জ্বালিয়েছেন তিনি। সব সময় বড় ভাইয়ের পেছনে লেগেছেন। এতদিনও বড় ভাইয়ের পেছনে লেগেছেন। এখন ছেলে বাড়িতে আসার পর থেকে ছেলের পেছনে লাগেন, তাই বড় ভাইয়ের পেছনে লাগার সময় পান না। মাহিদ গান চালু কর, আজকে বাপ আর শ্বশুরের সাথে উড়াধুরা নাচব। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, এই বয়সে এসে নাচলে হাড়ের জোড়া খুলে যাবে আমার। সমস্যা নেই, হসপিটাল থেকে আবার জোড়া দিয়ে নিয়ে আসব। বড় দুই ভাই ছোট বেলায় বেশি আদর ভালোবাসা পেয়ে বাদর হয়ে গেছ। এখানে বড় ভাই আবার কি দোষ করল? অবাক স্বরে বলে আলভি। মাহিদ বলে, ভাইয়াও নিজের বিয়েতে দুজনকে নাচিয়েছিল। আলভি আগের চেয়েও অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ, তাহলে আমার বিয়েতে ডবল টাইম নাচতে হবে। প্লে কর লুঙ্গি ডান্স গান। মাহিদ মিউজিক বক্সে গান প্লে করে দেয়। গানের সাথে সাথে হই হই করে ওঠে সবাই। মুছো কো থোড়া রাউন্ড ঘুমাকে, আন্নাকে জায়সে চশমা লাগাকে, কোকোনাট মে লস্যি মহ রস্যই কার লয়েকে, আয়া যাও সারে মুড বোনাকে। অল দ্য রজনী ফ্যান্স, ডোন্ট মিস দ্য চান্স। অল দ্য রজনী ফ্যান্স, ডোন্ট মিস দ্য চান্স। লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, 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 লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। বাপ, শ্বশুর আর নানাদের মাঝখানে নিয়ে উড়াধুরা নাচতে শুরু করে সবাই। যখনই লুঙ্গি ডান্স বলে আলভি নিজের গলায় থাকা গামছাটা মেলে দিয়ে বাবার পেছনের দিক থেকে সামনের দিকে ধরে লুঙ্গি ডান্স বলে লাফাতে শুরু করে। প্রথমে না করলেও ছেলেদের আর গানের তালে পড়ে নিজেরাও নাচতে শুরু করেছেন লুঙ্গি ডান্স। গান শেষ হতে হতে সবাই হাঁপিয়ে উঠেছে। ভালোভাবে দম নেওয়ার আগেই একজন গিয়ে অন্য গান প্লে করে। গান প্লে হওয়ার সাথে সাথেই বেশিরভাগ যুবক সিটি বাজায়। কয়েকজন গান শুনে হাসতে হাসতে শেষ। গান অফ করে সকলের দিকে তাকিয়ে ছেলেটা বলে, হাসাহাসি বাদ দিয়ে সবাই নাচো। আবার গান প্লে করে, চিকন চাকন মাঞ্জা দোলে, গানের তালে তালে। হায় হায় গানের তালে তালে, হাসি দিলে, ঠোল পড়ে, তোমার দুটি গালে। চুপি চুপি ডাকো তুমি, কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাস না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। এক এক জনের মাজা দুলানো দেখে আলভি সহ আরো কয়েকজন হাসতে হাসতে বসে পড়েছে নিচে। গান অর্ধেক হতেই বন্ধ করে দেয় আরেকজন। তারপর তৃতীয় গান প্লে করে, আজ এই রাতে তুমি আমারই সাথে। আলো আধারে হাত রাখো এই হাতে। মন দিয়ে যাও তুমি মন নিয়ে যাও, মন দিয়ে যাও তুমি মন নিয়ে যাও। গানের সাথে সাথে নাচতে নাচতে আলভি বলে, আগামী কাল রাতে তুমি আমারই সাথে। আলো আধারে ভাসবে প্রেমের সাগরে, চলবে